দেখ 2021 সালে জেনারেলে তোর কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট থেকে একটা অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট এরকম একটা সিকিউর এরকম টাইপের একটা অঙ্ক আসছে পরীক্ষায়। কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, আর 10 এই পাঁচটা যদি করি আসলে একটা কমন, এবং পাঁচটা জন্য পাঁচটা অঙ্ক করে গেলেই হবে। প্রতিটা টপিকের থেকে একটা করে অঙ্ক, ব্যাস আর কিচ্ছু না, একটা করে অঙ্ক। তো কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট তোকে বুঝতে হবে। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আগে না ফরম্যাটটা ভালো করে বুঝতে হবে। আমি আগে অঙ্কটা করে নিয়েছি, ঠিক আছে? তাহলে বোঝাতে সুবিধা হবে। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কমন সাইজে কেমন হয় আর কম্পারেটিভে কেমন হয়। কম্পারেটিভ মানে কি দুটো বছরের মধ্যে কম্পেয়ার করা, ঠিক আছে? দুটো বছরের মধ্যে কম্পেয়ার করা। তার মানে যদি কম্পারেটিভে দাগ বলে কেমন হয়, কম্পারেটিভে দাগ বললে ধর যদি 19 সাল লিখবো 20 সাল লিখবো, দুটো বছর পাশাপাশি লিখবো, এটা হচ্ছে কম্পারেটিভ। তারপর করব চেঞ্জ, তারপর করব পার্সেন্ট, এটা হচ্ছে কম্পারেটিভ। বুঝতে পারলি? অঙ্ক একই, অঙ্ক আলাদা না, শুধু এই ছকটা আলাদা। অঙ্ক একই, যদি এই অঙ্কটাই কম্পারেটিভ হতো অঙ্ক একই হতো, শুধু এই ছকটা আলাদা। কম্পারেটিভ বললে কম্পারেটিভ যদি ইনকাম স্টেটমেন্ট দেয় দুটো ইয়ার পাশাপাশি চেঞ্জ পার্সেন্টেজ, আর কমন সাইজে কি হয় ইয়ার পার্সেন্টেজ ইয়ার পার্সেন্টেজ। বুঝতে পারলি? কম্পারেটিভে চেঞ্জের উপর করতে হয়, ঠিক আছে? আর এখানে একটা ইয়ার এর রেসপেক্টে করতে হয়। বুঝতে পারছিস ছকটা? তো সুতরাং মাথায় একদম ঢুকিয়ে নে। তুই ভাব আগের বছর কমন সাইজ এসে বছর তো কম্পারেটিভ দিল, দিতেই পারে না, কিছু নেই, একই ব্যাপার, একই ব্যাপার, কিন্তু আলাদা কিছু না। বুঝতে পারছিস কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কমন সাইজ বললে 2019 2020, 2019 এর টাকা পার্সেন্টেজ, 2020 টাকা পার্সেন্টেজ, ঠিক আছে স্যার? এইটা কেমন? এটা তো কোশ্চেনে যেমন ছিল দেখে দেখে টুকে দিয়েছি, তো কিছু বোঝানোর নেই। সেলে দেয় 19 সালে বলেছিল এত টাকা, 20 সালে বলেছিল এত টাকা। কস্ট অফ গুডস সোল্ড 19 এ এত, 20 তে এত, এটা থেকে এটা মাইনাস করে এটা, এটা থেকে এটা মাইনাস করে এটা, বোঝা গেল? আদার অপারেটিং এক্সপেন্সেস 19 এ এত, 20 তে এত, ঠিক আছে? তারপর এটা থেকে এটা মাইনাস করে এটা, এটা থেকে এটা মাইনাস করে এটা। বোঝানোর তো কিছু নেই, এগুলো তো কি বলবো, বোঝানোর কিছু নেই। তারপর হয়ে গেল কত কি বলে এত কি বললাম, তাই তো? ইন্টারেস্ট অন লং টার্ম ডেট 19 এ এত, 20 তে এত, এটা থেকে এটা মাইনাস করে এটা, এটা থেকে এটা মাইনাস করে এটা। সত্যি বলছি এখানে কিচ্ছু বোঝানো নেই, রিয়েল ওই কিছু বোঝানো নেই, দেখে দেখে। আর এই অঙ্ক তো 12 এর অঙ্ক, 12 এ ছিল এই অঙ্ক, 12 এর চ্যাপ্টার। এইবার দ্যাটস ইট, মেইন বুঝতে হয় এটা কি করে বের করলাম। এটা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, দেখ আমি তো লিখেছি, যদি কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট বলে, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কি হয় জানিস তো? তোকে টার্গেট করতে হয় কাকে জানিস? সেলকে টার্গেট করতে হয়, আর কাউকে না। কাকে টার্গেট করব? সেলকে টার্গেট করব। সেলকে তুই টার্গেট করি, মানে সেলটাকে তুই ফোকাস করবি, সেলটাকে, ঠিক আছে? সেলটাকে ফোকাস করবি। তা আর কিছু না, কাকে টার্গেট করব? সেল, আর অন্য কাউকে না, সেলকে টার্গেট করব। স্যার কি করে ক্যালকুলেট করতে হয়? ধর 19 সাল করে তারপর 20 সাল করব। ক্যালকুলেটর কি লিখবি? মানে মোট কথা এখানে যে কটা ভ্যালু আছে, কি বললাম? এখানে যে কটা ভ্যালু আছে সব কটা ভ্যালুকে আমি লিখলাম, যে কটা ভ্যালু আছে সব কটাকে সেল দিয়ে ডিভাইড করবি। বুঝতে পারলি? ইনটু 100। কি বললাম বুঝতে পারলি? স্যার তার মানে দেখ মানটা হচ্ছে, এটা বাদ দি, ওটা পরে বলছি, বাকিগুলো বলছি। 5,70,000 মানে কি হলো? এখানে যে কটা ভ্যালু আছে সব কটাকে কত দিয়ে ভাগ করব? সেল দিয়ে। তাহলে 5,70,000 কে সেল দিয়ে ভাগ করব, 4,80,000 কে সেল দিয়ে ভাগ করব, 1,50,000 কে সেল দিয়ে। স্যার সেলটা কত? সেল কত? সেল কত? 10,50,000। তাহলে বুঝতে পারলি স্যার? তার মানে এখানে যে কটা ভ্যালু সব কটা ভ্যালুকে 10,50,000 দিয়ে ভাগ করে ইনটু 100 করব। বুঝতে পারলাম? এইবার তোকে আমি শিখিয়ে দিই ক্যালকুলেটর কি করে তাড়াতাড়ি করা যায়, সেটা আমি বলে দিই, আগেও বলেছি আবার বলছি। ক্যালকুলেটর কি করে তাড়াতাড়ি করতে হয়, ধর একটা ভ্যালু লিখি এখানে, এখানে একটা ভ্যালু লিখি, নিচে কত হবে? বল 10,50,000 তো? হ্যাঁ 19 সালের কথা বলছি। আর দেখুন একটা ভ্যালু বলতে 5,70,000। ক্যালকুলেটর কি করে করব দেখ, টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। প্রথমে ক্যালকুলেটর আগে 100 লিখব, ঠিক আছে? প্রথমে ক্যালকুলেটর আগে 100 লিখে নেব, লিখে নিচে কত আছে? 10,50,000। তাহলে ভাগ আছে, ভাগ 10,50,000 লিখে নেব, ইনটু কত আছে? 5,70,000 লিখে নিলাম, ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিলে দেখ এই টাকাটা পেয়েছি, এইটা পেয়েছি, এই পার্সেন্টেজ। তারপর কত? তারপরে ভ্যালু কত আছে? 4,80,000 দিয়ে ইকুয়াল টু দেখবি এই ভ্যালুটা বেরিয়ে গেছে। তারপর 1.5 লাখ লিখে ইকুয়াল টু দেখবি এই ভ্যালুটা বেরিয়ে গেছে। বুঝতে পারছিস কি করছি আমি? বুঝতে পারছিস কি করছি? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তাহলে ক্যালকুলেটরে 100 লিখবো, ভাগ দেব, ইনটু করে ইকুয়াল টু দেব, আর কিছু লিখবো না ক্যালকুলেটরে, প্রথমটা বের হবে। তারপর
এই সংখ্যাটা লিখে ইকুয়াল টু দেবো, এই সংখ্যা লিখে ইকুয়াল টু দেবো। বুঝতে পারছিস কি বললাম? সেম ভাবে 19 সালটা করতে হবে। তো বোঝানোর কিছু নেই, মোটামুটি বুঝে গেছিস? ঠিক আছে, একটুখানি দেখ। এরপরে একটা রেশিও অ্যানালাইসিস আমরা করব। 2021 এর জেনারেলি এসেছিল 6 এর দাগে ছিল রেশিও। কি কি বের করতে বলেছে দেখ কোশ্চেনটা। উপরে কিছু করতে হবে না, নিচে দেখ কি কি বের করতে বলেছে। এ বি সি ডি। প্রথমে মানে ডেটাস টার্নওভার রেশিও, আমি একটা একটা করে লিখছি, বুঝবি? ডেটাস টার্নওভার রেশিও। ফর্মুলা মনে রাখার টেকনিক তোকে শেখাচ্ছি। টার্নওভার মানে কি জানিস? এমনি তো তোরা ব্যবসা করছিস, জানিস তো টার্নওভার মানে কি? সেল। কি ডেটাস টার্নওভার রেশিও মানে কি? ডেটাস বাদ দে, টার্নওভার মানে কি? তোকে যদি কেউ বলে তুই ব্যবসা করছিস তো টার্নওভার কত হচ্ছে, স্যার সেল। টার্নওভার মানে সেল। তার মানে ডেটাস টার্নওভার রেশিও মানে টার্নওভার মানে সেল। এটা বুঝেছি, বোঝানোর সুবিধা হচ্ছে টার্নওভার মানে স্যার সেল। ঠিক আছে? যদি কখনো টার্নওভার রেশিও পাস, যে কোনো টার্নওভার রেশিও পাস, কি বললাম? টার্নওভার রেশিও পাস মানে টার্নওভার মানে সেল, সেলটা উপরে যাবে। এটা মনে রাখতে পারবি। যদি টার্নওভার রেশিও পাই তাহলে সেল উপরে যাবে, যে কোনো টার্নওভার রেশিও। যদি বলে কি টোটো টার্নওভার রেশিও, তাহলে হবে সেল বাই টোটো। বুঝতে পারলি? হলো রাম টার্নওভার রেশিও, সেল বাই রাম। তার মানে টার্নওভার রেশিও থাকা মানে টার্নওভার মানে সেলটা উপরে যাবে। এটুক তো মাথায় রাখতে পারবি, এটুক তো মাথায় রাখতে পারবি। তাহলে কি লিখবো এখানে? সেল বাই ডেটাস। সেল বাই ডেটাস, একদম ঠিক, কিছুই নেই। এবার তোরা তো আচ্ছা ব্যবসা করছিস তো, ব্যবসায় যে গুডস বিক্রি হয় সেটা কি? ক্যাশেও বিক্রি হতে পারে, আবার ধারেও বিক্রি হয়, জানিস তো? আচ্ছা ডেটাস কাকে বলে এটা কি জানিস? যাদেরকে ধারে বেচি। তার মানে এখানে কোন সেল বলবো? নিশ্চয়ই ক্রেডিট সেল। ক্রেডিট সেল হ্যাঁ কি না? এটা কি, এটা এগ্রি করিস তো? এটা এগ্রি করিস তো? আচ্ছা আমি তো দোকান খুলেছি, যে আমাকে, যে আমি যাকে ক্যাশে গুডস বেচি তার নাম আমি খাতায় লিখে রাখবো না? কোনদিন লিখে রাখবো না। তার মানে ডেটার্স এর ক্ষেত্রে, ডেটার্স কাকে বলে? যাদেরকে ধারে গুডস বেচি। তার মানে এখানে কোন সেল আসবে? ক্রেডিট সেল। এটা কি বুঝতে পারছিস তো? এটা তো কমন জিনিস, ঠিক আছে? ক্রেডিট সেল। তার মানে এটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটাও কিন্তু পুরো মাথার মধ্যে ঢুকে গেল। কি বললাম? তাহলে কি বললাম স্যার? ডেটাস টার্নওভার রেশিও মানে টার্নওভার মানে সেল, যত টার্নওভার রেশিও, টার্নওভার হলে সেলটা উপরে চলে যাবে। হয়ে গেল ডেটার সাথে ডেটাস নিচে। কিন্তু সেল বলতে কি? সেল, ক্রেডিট সেল। কেন তুই বুঝতে পারছিস? ডেটার্স মানে কি? ডেটার্স মানে ক্রেডিট সেল। তুই তো অনেক অঙ্ক করেছিস, 11 থেকে করছিস, বা তুই ব্যবসা করছিস। ডেটার্স কাদের বলে? যাদেরকে ধারে গুডস বেচে, মানে ক্রেডিট সেল। হয়ে গেল। এবার তুই পড়, এখানে দেখ কি কি সব ভ্যালু দিয়ে দিয়েছে। দেখ এখানে কি বলেছে পড়। ক্রেডিট সেল প্রথমে বলেছে, ক্রেডিট সেল কত বলেছে? 2 লাখ টাকা বলেছে। যদি বুঝতে অসুবিধা হয়, লাইন মানে খুঁজে না পাস আমি বলে দেবো। দেখ বলে সেলস ব্র্যাকেটে বলেছে পুরোটাই ক্রেডিট 2 লাখ টাকা। নিচে কি বলেছে? ডেটার্স বলেছে 20,000 টাকা। ডেটার্স কত? 20,000। তাহলে 2 লাখকে 20,000 ভাগ করলে কত হবে? 10। এবার এর একটা ইউনিট হয়, কোন ইউনিট হয় জানিস? ডেটা টার্নওভার রেশিও মানে দেখ, মানে আমার তো সেল 2 লাখ টাকা, মানে টার্নওভার মানে কি? টার্নওভার কতবার টার্নওভার হচ্ছে, কি বললাম? কত বার, বার ইংরেজিতে টাইম বলে। কতবার টার্নওভার হচ্ছে আমার টাকাটা, বুঝিস তো? মানে কতবার রোল হচ্ছে? 10 বার। বুঝতে পারলি? বার ইংরেজিতে টাইম বলে, ঠিক আছে? 10 টাইমস। বোঝাতে পারলাম এটা কি বললাম? মোটামুটি বুঝতে পারলি তো? মানে আমার বিজনেসে ডেটাসটা কতবার টার্নওভার হচ্ছে? 10 বার হচ্ছে। আর একটা কোশ্চেন দিয়েছিল, সিটে দিয়েছিল, মানে সেটা কি? ডেটাস কালেকশন পিরিয়ড বলেছিল আপনাদের তো। দেখ বলে ডেটাস কালেকশন পিরিয়ড। ডেটাস কালেকশন পিরিয়ড, ঠিক আছে? স্যার এটা কি করে করতে হয়? এ তো মানে কি বলবো, টপ মানে এত ইজি শিখিয়ে দিচ্ছি আজকে, শেখানোর পর কখনো ভুলবি না, এটা জীবনে কোনোদিন ভুলবি না। ডেটাস কালেকশন পিরিয়ড। কালেকশন মানে কি? টাকা। আমি যাকে ধারে মাল বেচি তার থেকে টাকাটা ফেলবো, এটাই তো কালেকশন। তাহলে কি করে হবে? দেখ কি করে হয়। তুই এটা উল্টে দে, সবকিছু তুই এটা উল্টে দে, ফর্মুলাটাকে উল্টে দে, বাস হয়ে গেল কালেকশন। বুঝতে পারলি? টার্নওভার জানি না, কালেকশন হয়ে গেল। ফর্মুলাটাকে উল্টে দে, পারবি? এটা তুই ফর্মুলাটা উল্টাতে পারবি তো? তাহলে কি হবে ফর্মুলা উল্টালে? ডেটার্স বাই ক্রেডিট সেলস। ডেটার্স বাই ক্রেডিট সেলস। শুধু এর সাথে একটা জিনিস জুড়ে দিতে হবে, 365। স্যার এটাই তো মাথায় ঢুকলো, 365 কাজ করব। আচ্ছা মানে কতদিন এক বছর হয়? 365। আচ্ছা এখানে বলেছে 365 বা 360 পার কিছু দিয়ে 360, মানে ওরা বলেছে তুমি ধরো এক বছর 360 দিন, তাহলে এখানে 360 কিছু না বলে 365 লিখতাম। স্যার এটা কেন বললেন?
আরে আমি আজকে ধারে যখন মাল তোকে তো ধারে মাল বেচবো, তোকে তো বললো ভাই এত দিনের মধ্যে টাকাটা দিস, বলবো না এত দিনের মধ্যে টাকা দিতে হবে, অর্থাৎ কতদিন পর তোর ধর আজকে তোকে মাল বেচলাম, তোর থেকে টাকাটা তুলবো ধর এই তারিখে, কতদিন, বুঝতে পারছিস তো? এই জন্য 360 দিন কথাটা ইউজ করা হয়, বুঝতে পারলি তো? 360 দিন, তাহলে বুঝতে পারছিস? তাহলে ডেটার্স কত স্যার? 20,000 ইনটু 360 ডিভাইডেড বাই 2 লাখ, 36 দিন হচ্ছে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? মোটামুটি ঢুকে তো, পুরো না ঢুকলেও হবে, মোটামুটি বুঝতে পেরেছিস? তাহলেই হয়ে যাবে। হলো? তারপর কি বলেছিল? ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ওই যে একই কথা বল, নিজেই বল যে ফর্মুলা কি হবে ক্রেডিটার্স টার্নওভার রেশিও ফর্মুলা? ক্রেডিট সেল বাই ক্রেডিটর্স। আস্তে আস্তে আমি বলে দিচ্ছি, সব বলেছি, তোর যদি কোনো ভুলও হয় আমি তোকে বলে দেবো। ক্রেডিটার্স টার্নওভার রেশিও, আমি এবার বললাম বল টোটো টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি? স্যার সেল বাই টোটো, বললাম না? সেল বাই টোটো, তাহলে ক্রেডিটার্স টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি হবে? সেল বাই ক্রেডিটার্স, কোনো সন্দেহ নেই তো, এটাই তো হবে। লিখি, আমি লিখবি না তোরা, আমি লিখছি সেলস বাই ক্রেডিটার্স। এবার সেল বলতে কোন সেল হবে? নিশ্চয়ই ক্রেডিট সেল হবে, এটা তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার আমি একটু সেলটা বুঝবো। কেন? ক্রেডিটার্স নাম শুনেছিস কখনো? হ্যাঁ শুনেছিস তো? কাদের বলে জানিস? যাদের যাদের মানে ক্রেডিটার্স কাকে বলে? যাদের থেকে আমরা ধারে মাল কিনি। ডেটার্স কাকে বলে? এটা একটা 11 এর জিনিস, যাদেরকে আমরা ধারে মাল বেচি তাদেরকে ডেটার্স বলে, আর যাদেরকে ধারে মাল কিনি তাদেরকে ক্রেডিটার্স বলে। তাহলে একদম ঠিক ফর্মুলা থেকে আমি কি বলেছিলাম? যে কোনো টার্নওভার রেশিও বলে সেল উপরে যাবে, কিন্তু ক্রেডিটার্স যখনই দেবে না, এই ক্রেডিট না ক্রেডিটার্স টার্নওভারের ক্ষেত্রে সেলের বদলে পারচেজ কথাটা ইউজ করা। আমি তোকে টেকনিক্যালি ওটা বললাম, ফর্মুলা মনে রাখার টেকনিক বললাম, তারপর হুট করে তুই সেলটাকে পারচেজ করতে পারবি। তার মানে কি, আমার কথাটা মাথায় রাখতে পারছিস তো? কি বললাম? সেলটাকে পারচেজ বলবো, তাহলে ক্রেডিট পারচেজ না। তুই দেখ, সত্যি কথা বল, সত্যি এটা কি খুব কঠিন রেশিও কঠিন না? দেখ, রেশিওর ফর্মুলা আমরা মুখস্থ করতে পারে না, অনেককে শেখাই না মুখস্থ করার টেকনিক আছে, মুখস্থ করা একটা টেকনিক্যালি মুখস্থ করতে হয়। অনেক ফর্মুলা মুখস্থ করতে পারবি না, কিন্তু টেকনিক্যালি মুখস্থ করলে ইজি লাগবে। তাহলে ক্রেডিটার্স কত বল? এখানে পারচেজ কত বলেছে স্যার? 1,20,000, তাই তো? আর ক্রেডিটার্স কত বলেছে? 40,000। 40,000, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 টাইমস। 3 টাইমস। এবার দেখ তারপর কি হবে? আচ্ছা, ডেটার্স এর থেকে টাকা নেব আর ক্রেডিটার্স এ কি করব? টাকা দেব। তাহলে কি বলতে পারি? স্যার ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড, দেখ তাই বলেছে, ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড। স্যার ফর্মুলা কি শেখালাম সেটা? এটা উল্টে দেব, তাহলে এটাও তো উল্টে দে, এই এটাকে উল্টে দে, হলো উল্টে ক্রেডিটার্স ডিভাইড বাই ক্রেডিট পারচেজ ইনটু 360, তাহলে 40,000 ইনটু 360 করতে কিন্তু ডিভাইড বাই 1,00,000 করতে হবে না, 40 করি 3 120 দিন। ঠিক বলতে পারলাম? পুরো অঙ্ক শেষ, বলতে পারলাম কি? এটা টুকে নে, 11 নম্বর অঙ্কটা কি বলছে? ফ্রম দা ফলোইং পার্টিকুলারস প্রিপেয়ার আ ব্যালেন্স শিট অফ আনন্দ লিমিটেড। মানে তোকে যে নিচে ইনফরমেশন দিয়েছে, এখান থেকে তোকে একটা ব্যালেন্স শিট করতে বলেছে। ব্র্যাকেটে একটা খুব সুন্দর কথা বলেছে, এই কথাটা খুঁজছিলাম, এরকম যেন বলে দেয় ব্যালেন্স শিট করতে দিলে। রেশিওতে তো ব্যালেন্স শিট করতে দিয়েছে, ব্র্যাকেটে একটা কথা বলছে, শিডিউল 3 ফরম্যাট ইজ নট রিকোয়ার্ড টু বি ফলোড। মানে শিডিউল 3 তোমার মেইনটেইন করতে। শিডিউল 3 কাকে বলে? হোল্ডিং কোম্পানি ব্যালেন্স শিট করলে ওটাকে শিডিউল 3 বলে। হোল্ডিং কোম্পানি ব্যালেন্স শিট কেমন ভাবে করতে? ওটা শিডিউল 3 বলে। বুঝছো? এইভাবে করার দরকার আছে। তাহলে কিভাবে করব? ওই 11 এর ফাইনাল কোম্পানি ব্যালেন্স শিট করতে, বাকিকে লাইব্রেরি ডান দিকে আছে, ওটা তো খুব সোজা। ঠিক আছে, বাদ দে। রেশিওর একটা করে পয়েন্ট দেখ। এই টাইপের রেশিও যদি পরীক্ষায় আসে, কিছু নাম্বার তুই হাতে, মানে কিছু নাম্বার তুই পাবি, এটুকু গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। স্যার কি করে এরকম গ্যারান্টি দিচ্ছে যে এই টাকা, এই গ্যারান্টি দিয়ে বলছি কিছু নাম্বার পাবি, 15 যদি আসে কিছু নাম্বার পাবি, বুঝতে পারলি? কিছু নাম্বার পাবি। সেই টেকনিকটা সেই কি করে নাম্বার পাওয়া যায়। দেখ প্রথমে কি লেখা আছে, প্রথম দিক পর প্রথমে কি লেখা আছে? ফিক্সড অ্যাসেট টু নেট ওয়ার্থ লেখা আছে তো?
কি লেখা আছে ফিক্স অ্যাসেট নেটওয়ার্ক দেখ কি হয় লিখছি দেখ অঙ্ক ভালো করে দেখ আগে দেখে নে আমি তোকে বললাম কিছু নাম্বার তোকে দিয়ে দেবো রেশিওতে কিছু নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো কি বলবো অনলাইন অফলাইন করে বই খুলিস কিন্তু দেখ ফিক্সড অ্যাসেটস আগে লিখছি দেখে কি হয় করছে ফিক্সড অ্যাসেটস টু নেটওয়ার্ক দেখে দেখে লিখছি দেখ কত বলেছে নেটওয়ার্ক ফিক্সড টু নেটওয়ার্ক ইকুয়াল টু কত বলেছে 8:9 এই তো দেখ হয়ে গেল লিখলাম এইবার কি লিখবো দেখ ফর্মুলা স্যার রেশিও ফর্মুলা মুখস্থ করতে হবে না আমি তো বলছি ফর্মুলা মুখস্থ না করলে অঙ্ক হয়ে যাবে ফিক্স অ্যাসেট কে ছোট করে কি বলতে পারি একে বলতে পারি 2 মানে কি জানিস 2 মানে ভাগ এটা তো মনে রাখতে হবে 2 মানে ভাগ নেটওয়ার্ক NW ইকুয়াল টু 8/9 এটা কি জানি এটা বলতে পারি তো এইবার এই দুটোর মধ্যে একটা ভ্যালু তোকে পরীক্ষায় বলে দেবে দেখ একটু নিচের দিকে দেখ নেটওয়ার্ক বলে দিয়েছে স্যার নেটওয়ার্ক কোথায় বলেছে নেটওয়ার্ক দেখ কিছু না ফিক্স আছে বলে দেখ ফিক্স আছে বলেছে কত 32 লাখ ফিক্স আছে লিখবো এখানে 32 লাখ তাহলে তোর একটা নম্বর তো পেয়ে গেলি এখানে কি রে ছাড়বি এক এক কিছু তো তোর হাতে আসলো পুরো ছেড়ে যাচ্ছে কিছু তো হাতে আসলো তুই বাকি তো পারবি বাকি যা আছে পারবি কিন্তু রেশিও কিছু ছেড়ে যাচ্ছে কিছু নাম্বার তো আসলে কিছু কিছু পারবি তুই আমি তো বলছি রেশিও থেকে 4-5 নম্বর তুই পাবি কিছু ঠিক আছে তো 8/9 এবার এই কাটাকাটি করতে হবে এখানে সে এই ক্যালকুলেশন ছোটবেলায় করেছি এবং ছোটবেলায় হতো কিভাবে কাটাকাটি করতে হবে তো আমি তোকে শিখিয়ে দিচ্ছি দেখ শোন কি করে করবি সোজা কঠিন যে কোনো ভাবে বল বলতে পারবি কিভাবে করতে হয় এটা কাটাকাটি কি করবি ওই তো এটা পুরোটাকে এক পাশে নিয়ে নেব আচ্ছা অন্য করি আমি দেখি দেখ শর্টকাট টেকনিক তুই যেটা বলছিস তুই কি বলছিস শুনেছি তুই বলছিস স্যার 8 NW তাই তো এটা বছর গুণ এটার সাথে এটা ইনটু 32 লাখ ইনটু 9 এটাই তো বলছিস তারপর NW বের করব 32 লাখ ইনটু 9 ঠিক আছে এটার সাথে কি আছে গুণ আছে সাইড চেঞ্জ করলে কি হয় ভাগ তুই তো এটাই বলছিস বুঝতে পারলি তাহলে 8 কে ওদের করে 4 লাখ কিন্তু 9 36 লাখ কি বোঝা গেল এখানে তো কোনো সমস্যা আছে কোনো এটা কি বুঝতে পেরেছিস তাহলে এখানে এই নাম্বারটা পেয়ে গেলি তাহলে আমি বললাম না এই টাইপের আমি এই রেশিও চুজ করেছি এই টাইপের রেশিও দিয়ে নাম্বার পাওয়া যায় তারপর কি লেখা আছে পর কারেন্ট রেশিও তাই তো কারেন্ট রেশিও স্যার এটা ওটা তো খুব সুন্দর 2 বলে দিছিল বলে করে ফেললাম কারেন্ট রেশিও আচ্ছা আমি তোকে একটা কথা বলছি বল দেখি কোশ্চেনের অ্যানসারটা দেখি ফান্ড ফ্লো করলি প্রথমে কি করলি ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি ছিল বল দেখি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করলি তো এইটুকু মনে থাকবে ওয়ার্কিং ক্যাপিটাল কখন কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি দেখ কারেন্ট রেশিও বের করার ফর্মুলা তোকে বলে দিচ্ছি কত বলি কারেন্ট রেশিও 3:1 তুই এবার তো বললি স্যার ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি তো বললি তো আর কারেন্ট রেশিও কি করতে জানিস তো এই দুটো কি আছে এটা অ্যাসেট লায়াবিলিটি না এটা কি আছে মাইনাস ওটা ভাগ এইটুকু কি মনে রাখতে পারবি না কারেন্ট রেশিও কি তুই ওয়ার্কিং ক্যাপিটাল তো করতে তো পরীক্ষায় ফান্ড করবি ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি তার মানে এটা মাইনাস হয় আর কারেন্ট রেশিও ভাগ হয় শুধু মাইনাসের জায়গায় হয়ে যাবে ভাগ কারেন্ট অ্যাসেট মাইনাস ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি হলো 3/1 আমি টেকনিক শেখাচ্ছি তোকে মনে রাখার টেকনিক এই মুহূর্তে আর কিভাবে মনে রাখবো বল এবার কি মনে রাখবো একদম শেষ মুহূর্তে এসে তো কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম তাহলে কারেন্ট রেশিও বের করার জিনিসটা মাথায় রাখবি দেখ কি স্যার কি করে মাথায় রাখবি একটু বলুন না আমি আবার বলছি তুই কি ফান্ড কত তুই পরীক্ষায় করবি তারপর এখানে ওয়ার্কিং ক্যাপিটাল করবি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ওয়ার্কিং ক্যাপিটালে মাইনাস আর এই কারেন্ট রেশিওতে ভাগ কত বলেছে কারেন্ট লায়াবিলিটি তাই বলে দিয়েছে কোশ্চেন সবার লাস্টে বলে 3 লাখ টাকা বলে দেখেছিস সবার লাস্টে তাহলে কারেন্ট অ্যাসেট বাই 3 লাখ কি রে বলতে পারি তো ইকুয়াল টু 3 তাহলে বজ্র গুণ কারেন্ট অ্যাসেট 9 লাখ তাহলে কত নাম্বার পেলি দেখ এখানে এটা বের করার জন্য একটা নাম্বার পেলি এক নাম্বার মানে একটা নাম্বার পেলি এটা বের করার জন্য একটা নাম্বার পেলি কটা পেলি দুটো কি খুব মনে রাখতে হবে কি মনে রাখতে হবে এখন হয়তো কিছু মুখস্থ করতে হয়েছে কিছু মুখস্থ নরমাল অঙ্ক তো এগুলো তাহলে বল দুটো রেশিও বের করে দিলাম কি রে কিছু বুঝতে পারছিস আমি কি বললাম দেখ বেশি রেশিও করিস নি কিছু করে যেতে হবে না
আমি যে কটা রেশিও করাবো দুটো তিনটে ওই কটাই রেশিও করে যাস, ওর মধ্যে আসলে করবি নাহলে করতে হবে, ঠিক আছে? মানে এখন তো মনে রাখতে পারবি না। তারপর কি বলেছে বল? স্যার ফিক্স অ্যাসেট নেটওয়ার্ক হলো কারেন্ট রেশিও হলো, ফিক্স অ্যাসেট তো হয়ে গেছে নেওয়া কি? তারপর কি বলেছে? রিজার্ভ ইনক্লুডেড ইন প্রোপ্রাইটারস ফান্ড, লিখি এটা, রিজার্ভ ইনক্লুডেড ইন প্রোপ্রাইটারস ফান্ড কত বলেছে? 30%। স্যার এটা আপনি তো এটা তো বোঝালেন, বুঝলাম। বলবি আপনি তো এটা বোঝালেন, বুঝলাম পুরো। এটা তো ওই টেকনিক্যালি মুখস্থ করতে হবে, ওটাও বুঝলাম, কিন্তু এটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, এক্সপ্লেইন করবে? দেখ, ইনক্লুড মানে কি জানিস? ভাগ। ইনক্লুড মানে ভাগ, ব্যাস হয়ে গেল। আর একটা টেকনিক শিখিয়ে দিলাম, ইনক্লুড মানে ভাগ। কি বুঝতে পারছিস? মনে থাকবে তো? রিজার্ভ ভাগ প্রোপ্রাইটারস ফান্ড, ছোট করলে পিএফ, কি রে ছোট করলে পিএফ। 30% মানে কত? 0.3 বলতে পারি তো? স্যার বুঝলাম। এবার বল, কোশ্চেন পড়। রিজার্ভ আছে? দেয়নি করে দেখ, রিজার্ভ দেয়নি। প্রোপ্রাইটারস ফান্ড দিয়েছে? দেখ কোশ্চেন করে দেখ, দিয়েছে না। কিন্তু দেখ আমি বলছি, দেখ ডাক নাম বুঝিস? যেমন তোর ডাক নাম একটা আছে, ভালো নাম কল্যাণ, ডাক নাম কেশু, তেমনি এর আবার ডাক নাম আছে, ডাক নামটা বলে দিচ্ছি শোন। এই নেট ওয়ার্থ লিখে দিচ্ছি, দেখ নেট ওয়ার্থ, এরই আর একটা ডাক নাম আছে প্রোপ্রাইটারস ফান্ড। এরই আর একটা ডাক নাম আছে শেয়ার হোল্ডার ফান্ড। ডাক নাম, এদের ডাক নাম, এদের ডাক নাম। তুই বলছিস তুই বুঝতে পারছিস না রে? তুই হোল্ডিং করেছিলি কখন? হোল্ডিং করার সময় মনে কর প্রথমে ওখানে লেখা ছিল কিন্তু শেয়ার হোল্ডার ফান্ড, মনে পড়ছে? ওখানে লেখা প্রথমে শেয়ার ক্যাপিটাল, তারপর রিজার্ভ, মনে পড়ছে তো? ওইগুলোই তো 36 লাখ। তাহলে এটা জাস্ট বোঝার জন্য লিখলাম, এটা কিন্তু পরীক্ষা লেখার দরকার নেই। তাহলে রিজার্ভ বাই কত? 36 লাখ ইকুয়াল টু 0.3। এখন বলবি হোল্ডিং না করে চ্যাপ্টার পড়ে গেলে তো ভালো হতো, তো অনেক ইজি চ্যাপ্টার এটা। হোল্ডিং হচ্ছে অনেক ইজি চ্যাপ্টার। এবার দেখ ওইগুলোও ইজি, এইগুলোও ইজি, এইগুলোকে কিছু জিনিস মনে রাখতে হয়, কিন্তু এখন এই অঙ্কটা কিছু মনে রাখার সেরকম ব্যাপার নেই। এই টাইপের অঙ্ক অত কিছু মনে রাখতে হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে বল কি করবো? গুণ করবো তো, এটার সাথে গুণ করলে কি হবে? 36 লাখের সঙ্গে 10,80,000, 10,80,000, তাহলে হয়ে গেল। আর কি আছে? আর কিছু আছে? মনে তো হচ্ছে না কিছু আছে, শেষ। ঠিক আছে, আর একটা আছে, আর একটা করতে পারলে 15 নম্বর পুরো 15 পেয়ে গেছি। আর একটা করতে হবে, আর একটা রেশিও ছিল। তাহলে কটা রেশিও ছিল? একটা, দুটো, তিনটে, আর একটা। বুঝতে পারছিস কি বলছি? নাম্বার আছে, নাম্বার তোলা জায়গা আছে। সেটা কি কুইক রেশিও? এটা কি বলছে না? ওটা কি লেখা আছে? কুইক রেশিও। আমি নামগুলো বলছি, কুইক রেশিও কি নাম? কুইক রেশিওর আর একটা নাম কি আছে? লিকুইড, আর একটা নাম অ্যাসিড টেস্ট। তার মানে কি হয়? কুইক রেশিওর তিনটে নাম। কি বললাম? কুইক রেশিও, লিকুইড রেশিও, অ্যাসিড। স্যার এটা কি করে মুখস্থ হবে? তো বলবে না তোকে পরীক্ষায়। কারেন্ট রেশিও আর কুইক রেশিওর ফর্মুলা কোনদিন বলবে না, মনে রাখতে হবে, মানে মনে করতে হবে। কি করে মনে করবো? কারেন্ট রেশিও তুই যদি জানিস তাহলে কুইক রেশিও বেরিয়ে যাবে। কারেন্ট রেশিও জানলেই কুইক রেশিও বেরোবে, কারেন্ট রেশিও না জানলে জানবি। স্যার কারেন্ট রেশিও মোটামুটি মনে পড়েছে, তো দেখলে মনে পড়ে যাবে। তাহলে কি ছিল কারেন্ট রেশিও এর ফর্মুলা? CA বাই CL, এটা তো ছিল। কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইড রেশিও যদি দেয়, কারেন্ট অ্যাসেট থেকে একটা জিনিস বাদ দিতে হয়। বাদ, স্যার কি? স্টকটা বাদ দিতে হবে। টেকনিক আছে, স্টকটা বাদ দিতে হবে, ঠিক আছে? আর কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হয়, ব্যাস, আর কিছু না। ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে, ব্যাস, শেষ। ঠিক আছে? তো কত বলতে বল কুইক রেশিও আমাকে? 10%। 3:2। ও আচ্ছা, 3:2 মানে কি একবারে বলবো 3/2? 3/2 বলতে পারি তো? কারেন্ট আছে কত পেয়েছি বলা? স্টক বেরোয়নি, তাই বিএসসি লিখবো। ক্লোজিং স্টক, সরি, কারেন্ট লায়াবিলিটি কত বলেছিল? 3 লাখ, এখানে লিখবো 3 লাখ। ব্যাংক ওভারড্রাফট বলেছিল, আমাকে কিছু বলে যেত।
নীল বলেছিল, নীল ব্ল্যাঙ্ক ওয়াটার নীল বলেছিল। নীল মানে কি? 0 0 ইকুয়াল টু 3/2। এবার জাস্ট নরমাল করব ক্যালকুলেট। 3 লাখের সঙ্গে 3 গুণ করলে 9 লাখ ইকুয়াল টু 9 লাখের সঙ্গে 2 গুণ করলে কত হবে? 18 লাখ মাইনাস 2x। ঠিক আছে, তাহলে 9 লাখ 18 লাখ করলে কত হয়? 9 লাখ, তাই তো? ইকুয়াল টু 2x, তার মানে s কত হচ্ছে? 9 লাখকে 2 দিয়ে ভাগ করলে 4 লাখ 50। ঠিক আছে, এই গেল সব শেষ। টুকিন এটা, ঠিক আছে, মুছে দিই তাহলে এটা, মুছে দিই। আমাকে একটু বলবি, হ্যাঁ, আমি যে ভ্যালুগুলো জানতে হবে একটু বলবি, হ্যাঁ। বলে যে ব্যালেন্সের কোনো ঝামেলা নেই, তুমি নম্বর মতন করো, ব্যালেন্স শিট করে দিচ্ছি আমার মতন। ব্যালেন্স শিট একদম তো লিখতে হয় এখানে, ঠিক আছে তো? এই দিকটাকে কি বলে? লাইবিলিটিস, আর এই দিকটাকে বলে অ্যাসেটস। কি রে, ঠিক আছে? কোশ্চেনে ফিক্স অ্যাসেট দিয়েছিল, ফিক্স অ্যাসেট কোন দিক বসবে? অ্যাসেটে বসবে, সেখানে ফিক্স অ্যাসেটস কত টাকা দিয়েছিল একটা কোশ্চেনে? 3 লাখ কত 20 লাখ টাকা 32 লাখ টাকা সরি ফিক্স অ্যাসেট 32 লাখ টাকা দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এইবার তো দেখ কারেন্ট অ্যাসেট বের করলাম 9 লাখ টাকা। দেখ পাতা বলে দেখ কারেন্ট অ্যাসেট 9 লাখ টাকা বের করলাম পাতা বলে দেখ কারেন্ট অ্যাসেট 9 লাখ টাকা বের করলাম। হ্যাঁ 9 লাখ টাকা কারেন্ট অ্যাসেটস 9 লাখ হয়ে গেল, অ্যাসেট কমপ্লিট। কত হলো? 32 আর 9 41 লাখ। এই এটুকু তো করতে পারবো নাকি? টোটাল অ্যাসেট হয়ে গেল। এই দিকে কি কি থাকে? এই দিকে কি কি থাকে? শেয়ার ক্যাপিটাল, কি রে হোল্ডিং করেছিস, শেয়ার ক্যাপিটাল থাকবে তো। আর কি থাকে? রিজার্ভ, ঠিক আছে। শেয়ার ক্যাপিটাল থেকে রিজার্ভ থাকে। রিজার্ভ তো কোশ্চেনে বলেছে নাকি? বের করলাম, দেখ তো কোশ্চেনে বলেছে না রিজার্ভ, নাই বের করলাম রিজার্ভ বের করলাম। দেখ রিজার্ভ তোমার বেরিয়েছে হচ্ছে 10 লাখ 80 লাখ টাকা। এখানে লিখলাম 10 লাখ 80 হাজার, এখানে লিখলাম কত? 10 লাখ 80 লাখ টাকা। হোল্ডিং করতাম, হোল্ডিং এর জিনিস মনে করতো। হোল্ডিং যখন করতাম, হোল্ডিং এর ব্যালেন্স যখন করতাম কি লিখতাম? ইকুইটি আর লায়াবিলিটিস লিখতাম তো। তার নিচে কি লিখতাম? শেয়ার হোল্ডার ফান্ড। তার নিচে কি লেখা? ইকুইটি শেয়ার ক্যাপিটাল রিজার্ভ। তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ মেলালেই তো শেয়ার হোল্ডার ফান্ড হয়, হ্যাঁ কি না? তার মানে রিজার্ভ তো 10 লাখ 80, তোর ইয়ে কত ছিল? 36 লাখ ছিল না? শেয়ার হোল্ডার ফান্ড দেখ বের করেছিলাম, শেয়ার হোল্ডার ফান্ড কত? 36 লাখ ছিল, 36 লাখ ছিল তো। তো 36 লাখ টাকার মধ্যে তুই ভাব, 36 লাখ টাকার মধ্যে 10 লাখ 80 চলে গেছে, বললো কত বাকি? আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস কি বললাম? 36 লাখ টাকার মধ্যে 10 লাখ 10 লাখ চলে গেছে, তাহলে কত? 25 লাখ 20 হাজার। কোনো সমস্যা আছে? এখানে কোনো ডাউট আছে? মানে তুই একটা জিনিস মাথায় রাখবি, তো যদি অসুবিধা হয় এখানে লিখে দিতে পারবি, এখানে লিখে দিচ্ছি। আমরা প্রোপ্রাইটারস ফান্ড করেছি আগে, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। প্রোপ্রাইটারস ফান্ড কত? 36 লাখ, শেয়ার ক্যাপিটাল জানা নেই, রিজার্ভ কত? 10 লাখ 80। তাহলে বলতে হবে কি করলাম? শেয়ার ক্যাপিটাল 25 লাখ 20 হাজার। এটা বলিস না, জানিস না তুই তো। হোল্ডিং এর কথা ভাব, এটা ভুলে যা। হোল্ডিং এ কি করেছিস? শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ মেলালে হয় প্রোপ্রাইটারস ফান্ড, শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ মেলালে হয় প্রোপ্রাইটারস ফান্ড, ঠিক আছে। তো শেয়ার ক্যাপিটাল তো জানা নেই, রিজার্ভ জানিস, আর প্রোপ্রাইটারস ফান্ড জানিস, শেয়ার ক্যাপিটাল বেরোবে না, হয়ে গেল। আর কি আছে? কারেন্ট লায়াবিলিটি, তার কোশ্চেনে বলেছিল কারেন্ট লায়াবিলিটি কত বলেছিল? কত বলেছিল কোশ্চেনে? নিচের দিকে বলেছিল, দেখ কারেন্ট লাইবিলিটি 3 লাখ টাকা 3 লাখ টাকা। বাস মেলা, যোগ কর, যোগ বিয়োগ কর, যোগ বিয়োগ কর। এখানে টোটাল কত আছে? এই দেখ, এই এসো করতে হবে, যোগ বিয়োগ বলছি। এখানে 41 লাখ, এখানে 41 লাখ কি হবে? দেখ এই দিক মিলছে না, দেখ এই দিকে 41 লাখ হচ্ছে না, কত হচ্ছে? দেখ কত টাকা হচ্ছে। এই দুটো যোগ করে 36 লাখ, আর এটা 3 লাখ, কত হলো? 39 লাখ। এদিকে কম কত আছে? 2 লাখ টাকা, লেখ 2 লাখ টাকা। ওরা দেখ কোশ্চেন একটা বলেছে, দেখ লোন, দেখ কোশ্চেন দেখ লোন বলেছে, লোন দেখ কোশ্চেন দেখ বলেছে লোন, কোশ্চেন মার্ক দিয়েছে, মানে তোকে বের করতে হবে লোন কত হবে। তুই বল না লোন কোথায় থাকে? অ্যাসেটে থাকে না লায়াবিলিটি থাকে? লোন লায়াবিলিটি থাকে, তার মানে এখানে লোন বেরোলো, এটাকে লিখবো ব্যালেন্সিং ফিগার। স্যার এই তো পুরো অঙ্ক করলাম, কত দিয়েছে? 15 দিয়েছে, 15 দিয়ে দিয়েছে, বেশ শেষ, অঙ্ক শেষ, ঠিক আছে।